হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো প্রাইমারির ইন্টারভিউ হতে চলেছে। তা তোমরা যারা প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা গত ক্লাসে প্রাইমারির ইন্টারভিউয়ের সর্বশিক্ষা অভিযান বা সর্বশিক্ষা মিশন এই যে টপিকটা, এই টপিকের উপরে যাবতীয় যত রকমের প্রশ্ন হতে পারে প্রাইমারি ইন্টারভিউতে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আগের ভিডিওটা আমাদের সর্বশিক্ষা অভিযান পার্ট 1 ছিল। আজকে আমরা সর্বশিক্ষা অভিযান মিশনের পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটাই হচ্ছে সর্বশিক্ষা অভিযানের কমপ্লিট ভিডিও। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি সর্বশিক্ষা অভিযান, তোমরা এই বিষয়ের ভিডিওটা দেখে নিও। আর আজকের ভিডিওটাও অবশ্যই তোমরা মিস করো না। আজকের ভিডিওতে তোমরা কোন টপিক জানতে পারবে দেখো। আজকে তোমরা ১ম এ জানতে পারবে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট এটা কবে থেকে কার্যকরী হয়েছিল? আমি গত ক্লাসে বলেছিলাম যে রাইট টু এডুকেশন অ্যাক্ট ওটা কিন্তু সর্বশিক্ষা মিশনের সাথেই একটা যুক্ত আইন। সেই হিসাবেই আমি সর্বশিক্ষা মিশনের মধ্যে এই আরটিই আইনটা কবে থেকে লাগু হয়েছিল, হ্যাঁ, কত সালে পাস হয়েছিল এই বিষয়টা আমি রেখেছি আলোচনার মধ্যে। তো এটা তোমরা জানতে পারবে। সেই সাথে জানতে পারবে একজন আদর্শ প্রাথমিক শিক্ষক হিসাবে তুমি কি পদক্ষেপ নেবে এই যে সর্বশিক্ষা অভিযান এটাকে কার্যকরী করার জন্য বা ফলপ্রসূ করে তোলার জন্য? সেই সাথে তোমরা জানতে পারবে যে সর্বশিক্ষা অভিযানেতে শিক্ষক শিক্ষার্থীদের যে আদর্শ অনুপাত অর্থাৎ যে রেশিওটা, শিক্ষক এবং শিক্ষার্থী যে রেশিও সেই রেশিওটা কত অনুপাত রয়েছে সেটা তোমরা জানতে পারবে। সেই সাথে জানতে পারবে প্রাথমিক শিক্ষায় ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়? প্রাইমারি এডুকেশনেতে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায় সেটা জানতে পারবে। সেই সাথে জানতে পারবে শিশুদের স্কুলে ধরে রাখার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে একজন শিক্ষক হিসাবে, সেই প্রশ্নের উত্তর জানতে পারবে। এবং ইনক্লুসিভ এডুকেশন এই যে টার্মটা এটা কিন্তু একটা খুবই বর্তমান সময়ের প্রেক্ষিতে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম। সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, যার বাংলাটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে। কাজেই ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি নিজে টেট ২০১৭, টেট ২০২৩ এবং টেট ২০২২ ৩টাই কোয়ালিফাইড। তারপরেই আমি তোমাদেরকে টেট এবং ইন্টারভিউয়ের জন্য গাইড করতে আসি। ইন্টারভিউতে এই সমস্ত টপিক পড়েই, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, এগুলো পড়েই কিন্তু আমি ১০ এর মধ্যে পেয়েছিলাম 9.7। তো আশা করি এই সমস্ত টপিক তোমরা ফলো করলে তোমাদেরও স্কোর খুব ভালো হবে। তো চলো সরাসরি ক্লাসটাতে যাই। ১ম যে প্রশ্নটা আছে, আরটিই আইন কবে থেকে কার্যকরী হয়? ফার্স্ট জানতে হবে যে আরটিই অ্যাক্ট, আরটিই মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা কার্যকরী হয়েছিল কবে? না, রাইট টু এডুকেশন অ্যাক্ট এই আইনটা এসেছিল ২০০৯ সালে। অর্থাৎ ২০০৯ সালে এটা পার্লামেন্টে পাস হয়েছিল। দিয়ে এটা পার্লামেন্টে পাস হয় ২০০৯ সালে। তারপর এটা কার্যকরী হয়, লাগু হয় ২০১০ সালের ১লা এপ্রিল থেকে। 1st এপ্রিল ২০১০ থেকে কিন্তু এই আরটিই আইনটা কার্যকরী হয়েছিল অল ওভার দ্য ইন্ডিয়া। পরের প্রশ্নটা হচ্ছে, একজন আদর্শ প্রাথমিক শিক্ষক হিসেবে আপনি কি করবেন? এই যে প্রশ্নটা, এটা হচ্ছে একটা ইন্টারভিউয়ের কমন প্রশ্ন যে সর্বশিক্ষা অভিযানকে ফলপ্রসূ করে তোলার জন্য আপনার পদক্ষেপ কি হবে স্কুলেতে? এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে দিতে পারো যে, আমি একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করব স্কুলেতে অবশ্যই। শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করব যেটা হবে আনন্দদায়ক এবং অংশগ্রহণমূলক, এবং আনন্দদায়ক এবং অংশগ্রহণমূলক শিক্ষা পদ্ধতি প্রয়োগ করব এবং সকল শিক্ষার্থীকে শিক্ষার মূল স্রোতে আনার চেষ্টা করব। তো উত্তরটা এইভাবে দিতে হবে, খুবই সংক্ষেপে দিতে হবে। কারণ ইন্টারভিউতে তুমি যদি খুব বড় রকম করে বোঝাতে যাও একটা প্রশ্নতে, তোমার সময় তুমি নিজে খারাপ করে দেবে। কাজেই খুব সংক্ষেপে একদম কনসাইজ ওয়েতে তোমাকে কিন্তু অ্যান্সার গুলো করতে হবে। তো এইভাবে তোমরা উত্তরটা দিতে পারো। পরের প্রশ্নটা হচ্ছে, ডাইস এবং ইউডাইস এই যে জিনিসগুলো কি? তো যেটা ডাইস এবং ইউডাইস দুটো কিন্তু মোটামুটি একই জিনিস। ডাইস এর ফুল ফর্মটা কি? ডাইস বা ইউডাইস এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে, ইউডাইস হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন।
তো এটা হচ্ছে কি জিনিসটা? এটা হচ্ছে একটা সিস্টেম যেখানে কিনা এটা একটা ন্যাশনাল অবশ্যই, যেখানে সমস্ত স্কুলের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের একটা জাতীয় ডেটাবেস অর্থাৎ একটা ন্যাশনাল ডেটাবেস, যেখানে সমস্ত স্কুলের ডিটেইলস রয়েছে। তো ডিটেইলস বলতে কতজন টিচার আছে, সেই স্কুলে কতজন ভর্তি হয়েছে এই ফিন্যান্সিয়াল ইয়ারে, এই ইয়ারে কত ভর্তি হয়েছে এই সেশনেতে, তাদের উপস্থিতি হার, শিক্ষক কজন আছে, হ্যাঁ? তাদের স্কুলের কাঠামো কি আছে, সমস্ত রকম তথ্য পাওয়া যায় এই যে ডেটাবেসটাতে। প্রত্যেক বছর কিন্তু এই ডাইস বা ইউডাইস এই জিনিসটা কিন্তু আপডেট হয়। কারণ নতুন টিচার এড হতে পারে, নতুন টিচার কোনো টিচার রিটায়ার করলো বা কেউ ছেড়ে দিল। তো এই ব্যাপারগুলো কিন্তু শিক্ষকদের সংখ্যা সেটা যেমন আপডেট হয়, উপস্থিতিটাও আপডেট হয় এবং ভর্তিটাও আপডেট হয়। কারণ প্রত্যেক বছর নতুন, নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে। তো সেইজন্য এই পোর্টালটা প্রত্যেক বছর আপডেট হয়। এটা একটা নির্দিষ্ট টাইমেতে একটা ফর্ম দেওয়া হয়। সেই ফর্মটা ফিল আপ করা হয় ডাইস ফর্ম। তো সেটা সাবমিট করতে হয়। তো বোঝা গেছে ইউডাইস এবং ডাইস ব্যাপারটা? এই প্রশ্নটার উত্তরটা বলা হয়েছে, রিপিট হয়ে গেছিল। যাই হোক, এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এসএসএ বা সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা অভিযান অনুযায়ী বলছে শিক্ষক এবং শিক্ষার্থীর আদর্শ অনুপাত কত? অর্থাৎ যেটাকে আমরা বলি পিটিআর রেশিও, পিউপিল টিচার রেশিও। তো বর্তমানে পিউপিল টিচার রেশিও কত? আরটিই অ্যাক্ট, তোমরা জানো যে সর্বশিক্ষা অভিযান ওটা যুক্ত কার সাথে? সর্বশিক্ষা অভিযানটা কিন্তু যুক্ত হচ্ছে আরটিই অ্যাক্টের সাথে। আরটিই অ্যাক্ট অনুযায়ী প্রাথমিক স্তরে, প্রাইমারি স্তরে ৩০:১ অর্থাৎ ৩০ জন স্টুডেন্টের জন্য ১ জন করে টিচার থাকবে। তো ৩০:১ এই অনুপাতটা প্রাথমিক স্তরের ক্ষেত্রে, এবং উচ্চ প্রাথমিক স্তরের ক্ষেত্রে এই যে পিউপিল টিচার রেশিওটা কত? ৩৫:১ অর্থাৎ ৩৫ জন স্টুডেন্টের জন্য ১ জন করে টিচার বরাদ্দ থাকবে। এইটা হচ্ছে বর্তমান সময়েও কিন্তু এই রেশিওটা, এই অনুপাতটাই কিন্তু ফলো করা হয়। প্রাথমিক স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত। পরের প্রশ্নটা, যদি কোনো শিশুর শেখার গতি খুব ধীর হয়, তাহলে তাকে কিভাবে সাহায্য করবেন? এটা খুবই একটা কমন প্রশ্ন যে কোনো শিক্ষার্থী শিখতে পারছে না, তার জন্য কি করবে? তার জন্য তার রেমিডিয়াল ক্লাস করানো দরকার। রেমিডিয়াল মানে প্রতিকারমূলক। তার যে জায়গাটায় সমস্যা আছে সেই জায়গাটি চিহ্নিত করে সেই অনুযায়ী তাকে ক্লাস দেওয়া। তারপর তাকে সহজ থেকে কঠিনের দিকে, কঠিন পদ্ধতিগুলো প্রয়োগ করতে হবে। অর্থাৎ যে সহজ জিনিসগুলো থেকে তাকে ধীরে, ধীরে কঠিনের দিকে তাকে জিনিসগুলো নিয়ে যেতে হবে, শেখানোর জিনিসগুলো। তাকে বাড়তি একটু সময় দেওয়া যেতে পারে এবং তার আগ্রহ অনুযায়ী তাকে পাঠদানের ব্যবস্থা করতে হবে। তার আগ্রহ অনুযায়ী, মনে করো সে বিভিন্ন পাখির ডাক পছন্দ করে। তাকে উদাহরণগুলো ওই পাখির ডাক দিয়ে দিতে হবে। হ্যাঁ? সে যদি ধরো খুব গাড়ি পছন্দ করে, খেলনা, তাহলে তাকে সেই গাড়ি দিয়েই তাকে উদাহরণগুলো দিতে হবে। তো এইভাবে তাকে কিন্তু পাঠদানটা দিয়ে তাকে সঠিক শিক্ষার মূল স্রোতে আনা যেতে পারে। পরের প্রশ্নটা, শিশুদের স্কুলে ধরে রাখার জন্য আপনি কি উদ্যোগ নেবেন? এটা মোস্ট ইম্পোর্টেন্ট বর্তমান সময়ের সাপেক্ষে। কারণ ড্রপ আউট বর্তমানে বহু বেড়ে গেছে। এক্ষেত্রে কি করতে হবে? শিশুদেরকে স্কুলে ধরে রাখার জন্য শিশুদের আগ্রহটাকে বাড়াতে হবে। তাদেরকে আকর্ষণীয় শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করে তাদেরকে আনন্দদায়ক করে তুলতে হবে, তাদের যেই পঠন-পাঠন পদ্ধতিটা। সেই সাথে অভিভাবকদের সাথে নিয়মিত এটা সভা ঠিক নয়, এটা হচ্ছে নিয়মিত মিটিং ও কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে। ড্রপ আউট যে সমস্ত শিশুরা রয়েছে তাদের হোম ভিজিট করতে হবে যে কি কারণে তারা ড্রপ আউট হলো। তো সেই জায়গার সমস্যাটা চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেই সাথে হচ্ছে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রুপ কার্যক্রম চালু করতে হবে, যাতে করে শিক্ষার্থীরা দল বেঁধে তারা কাজ করে এবং জিনিসগুলোকে উপভোগ করতে পারে। তো সেইভাবে তাদেরকে পাঠদানের ব্যবস্থা করলে তারা কিন্তু অবশ্যই তাদেরকে বিদ্যালয়ে ধরে রাখা যাবে বলে মনে করা হচ্ছে। পরেরটা, প্রাথমিক শিক্ষায় ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়? ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা। তো এই ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা টার্মটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, কারণ আমরা জানি কি প্রত্যেক শিক্ষার্থী হচ্ছে আলাদা, আলাদা। তাদের আলাদা, আলাদা গুণাবলী রয়েছে। তাদের আলাদা, আলাদা তাদের গুণ, অর্থাৎ তাদের আগ্রহ, তাদের বুদ্ধি, হ্যাঁ? তাদের শেখার গতি প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে আলাদা, আলাদা। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষাতে কি হয়? না শিক্ষক তাদের যে আগ্রহটা, তাদের যে শেখার গতি, তাদের যে প্রতিভা, সেইটাকে তারা চিহ্নিত করে শিক্ষকরা, শিক্ষক-শিক্ষিকারা, এবং সেই অনুযায়ী পাঠদানের ব্যবস্থা করেন। তো এতে করে কি হয়? এতে সব শিক্ষার্থীরা তাদের যেহেতু তাদের প্রতিভাটা চিহ্নিত হয়ে যায়, সেই অনুযায়ী তাদেরকে শেখার সুযোগ করে দেওয়া যায়। তো এটাই হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা। এই যে আলাদা, আলাদাভাবে শেখানোর প্রসেসটা, এটাই হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা। ওকে? ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? এটা আমি পরের ক্লাসে আলোচনা করে দেব।
এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন